মানুষের তত্ত্ব সত্য হয় যার মনে, সে কি অন্য তত্ত্ব মানে? প্রিয় দর্শক, ফকির লালন সাইজির এই প্রশ্ন আজও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। আজ আমরা হাজির হয়েছি দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট নিয়ে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন শাহর মাজার প্রাঙ্গণে। আজ আমরা এখানে মুখোমুখি করেছি প্রার্থী এবং সাধারণ ভোটারদের। আমরা উত্তর খুঁজব, রাজনীতিতে মানুষই শেষ কথা নাকি ভোটের অঙ্কে মানুষ শুধুমাত্র সংখ্যা। এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, জুনায়েদ আল হাবিব। আজ আমার সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য সম্মানিত অতিথি হয়ে যারা যুক্ত হয়েছেন, শুরুতেই আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল হাকিম, গণফোরাম মনোনীত কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব আব্দুল হাকিম, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ঠিক তার পাশে থাকবেন জনাব আনোয়ার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি এখনো আমাদের সাথে এসে যুক্ত হতে পারেননি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন। আমার বাঁ পাশে রয়েছেন জনাব আফজাল হোসেন, জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব আফজাল হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে তার পাশে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব শামীমুল হাসান, তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সাথে এসে যুক্ত হবেন। এছাড়া আমাদের সাথে কুষ্টিয়ার আরেকজন বিশিষ্ট ব্যক্তি এখানে যুক্ত আছেন, জনাব রফিকুল আলম টুকু, তিনি সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি। জনাব রফিকুল আলম টুকু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আসলে আলোচনা শুরু করব আজকে কুষ্টিয়ার সমস্যার সংকট এবং নির্বাচনী বাস্তবতা নিয়ে। তার আগে দেখে নিতে চাই এই জনপদের সমস্যার সংকট সম্ভাবনা নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, সেই প্রতিবেদনটি। যে মাটির ভাজে ভাজে মিশে আছে লালনের আধ্যাত্মিকতা আর রবি ঠাকুরের অমর সৃষ্টিশীলতা, সেই পুণ্যভূমি কুষ্টিয়া কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, কুষ্টিয়া মানেই বাঙালির সাংস্কৃতিক হৃদস্পন্দন। খাঁচার ভিতর অচিন পাখির সন্ধানে যেখানে দেশ বিদেশের হাজারো মানুষ ভিড় করে। মোট ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের লড়াই এখন তুঙ্গে। তবে লালন রবির এই দেশে উন্নয়নের পাশাপাশি ভোটারদের মনে জমা হয়ে আছে একগুচ্ছ অমীমাংসিত সমস্যা। ভোট সেন্টারে একটু অনীহা আছে, অত উৎসুক না, তবে পরিবেশ এখনো ভালো আছে কুষ্টিয়ার। এই দেশটা ভালো চলবে সেরকম একটা প্রার্থী চাই। যারা আমাদের পাশে দাঁড়াবি তাদেরই আমরা ভোট দেবো। অসৎ লোকের ভোট দেওয়া যাবে না, সৎ লোককে ভোট দিতে হবে। ভোটারদের প্রত্যাশা পূরণের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করব এবং সাথে সাথে আমি সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি একটা দুর্নীতিমুক্ত এবং নিরাপদ সমাজ আমি গড়ে তুলতে চাই। আমি এই ময়দানে থাকি, যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ জনগণের পাশে যেভাবে ছিলাম পরবর্তীতেও সেইভাবেই থাকবো। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা সবাই মিলে এই দেশ একটা সোনার দেশ গড়তে চাই। কুষ্টিয়া হলো সেই জায়গা যেখানে গড়াই নদীর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বাউলের একতারা বাজে, কবির কবিতার কৃষকের লাঙল একই সমান্তরালে স্বপ্ন বুনে। কুষ্টিয়া ৪ আসনেই লড়াইয়ের মূল হাতিয়ার উন্নয়ন এবং সুশাসন। সাধারণ ভোটাররা বলছেন, ব্যক্তি নয় বরং কুষ্টিয়ার শিল্প ঐতিহ্যকে ধরে রেখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নিশ্চয়তা যিনি দিবেন তার বেলাতেই পড়বে এবারের ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, কুষ্টিয়া। আমরা প্রতিবেদনটি দেখলাম, এখানে সাধারণ মানুষের যে সমস্যার সংকটগুলো রয়েছে সেগুলো শুনলাম। সাধারণ মানুষের কাছ থেকে যে বিষয়গুলো আসলে সবচেয়ে বড় উচ্চারিত হয়েছে, এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে, একই সঙ্গে রয়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার সংকট, সেই সাথে রয়েছে মাদকের ভয়াবহতা। এছাড়া পদ্মা এবং গড়াই নদীর ভাঙন নিয়েও কিন্তু এখানকার মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হচ্ছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু, যেহেতু নির্বাচন নিয়ে আমাদের এই আয়োজন, নির্বাচনী পরিবেশ কেমন, সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলতে পেরেছেন এখানকার যারা প্রার্থী রয়েছেন, তারা সে বিষয়গুলো নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জনাব আনোয়ার খান। জনাব আনোয়ার খান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শামীমুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি, একই সঙ্গে তিনি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। জনাব শামীমুল হাসান, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন।
তা আমরা একটু শুরুতেই আমি যেতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন গণফোরামের মনোনীত কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য প্রার্থী, ডান পাশে যিনি রয়েছেন গণফোরাম মনোনীত কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল হাকিম। জনাব আব্দুল হাকিম, আপনার কাছে জানতে চাই, নির্বাচনের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে, মানুষের মধ্যে ভোট নিয়ে কেমন আমেজ দেখছেন এবং সাধারণ ভোটাররা যারা আগামী নির্বাচনে ভোট দিবেন তারা কি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। আপনি বলতে পারেন, এটা অনার্স। আসসালামু আলাইকুম, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এবারের নির্বাচন একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন। এই ত্রয়োদশ নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে, নির্বাচনটাই কেমন হয়। তবে এবার দেখা যাচ্ছে মানুষের মধ্যে সেই আগে ভোট দেওয়ার সময় মানুষের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল, এবার কিন্তু সে তেমনটা আমি লক্ষ্য করতে পারছি না। কারণ মানুষের মধ্যে একটি ভীতির সঞ্চার রয়েছে, কখন কি হয়। সারা বাংলাদেশেই তো আমরা কেন আসলে এই ভীতিটা কেন মনে হচ্ছে? কিসের ভীতিটা ভীতি? মানুষের মধ্যে এখন যেমন মব এবং যেভাবে সন্ত্রাসী এবং সাধারণ মানুষের যেভাবে হত্যা, বিভিন্ন রকমের যেই অত্যাচার, এবং আমাদের যেই কুষ্টিয়া থানাতে যেই অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্রের মধ্যে প্রায় 17টা অস্ত্র উদ্ধার হয়নি। আমাদের পদ্মা নদীতে অনেক অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। মানুষের মধ্যে এখন এই একটা আতঙ্ক। তাছাড়াও এবারের নির্বাচনে মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, কখন আমরা যদি কোনো দলকে সাপোর্ট করি, পরবর্তীতে আমাদের হয়তো আওয়ামী লীগের মতোই হয়তো আমাদের একটা পরিণতি ঘটতে পারে। কারণ আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ তো একটি দল 15-16 বছর তারা ক্ষমতায় ছিল, তারা দেশকে যতটুকু উন্নয়ন করেছে, কিন্তু সেই দলটা সম্পূর্ণভাবে ব্যান্ড হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি, মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন মানুষ এই জন্যই ভয় পাচ্ছে, পরবর্তীতে যদি আমরা ব্যান্ড হয়ে যাই বা আমরা তখন ক্ষতিগ্রস্ত হব, এই কারণে মানুষের মধ্যে আতঙ্ক। আমরা বুঝতে পেরেছি, তিনি আসলে যেমনটা বলছিলেন যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে এবং বিশেষ করে যে অবৈধ অস্ত্রগুলো এখনো বাহিরে রয়েছে, সন্ত্রাসীদের কাছে রয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, সেজন্য এক ধরনের আশঙ্কা তিনি প্রকাশ করছেন। আমরা একটু যেতে চাই আপনার পাশে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন তার কাছে। আপনার কাছে জানতে চাই, আপনার গণফোরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি বলছিলেন যে এখানে নির্বাচনী পরিবেশ সেভাবে জমে ওঠেনি, সাধারণ মানুষের ভিতরও নির্বাচনের আমেজ নেই। আপনার মতে আপনি কিভাবে দেখছেন? একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রার্থী হিসেবে আপনাদের দায়বদ্ধতা কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার ভাই যে কথা বলছেন এটা আসলে অনেকটাই সত্য, যে এখন পর্যন্ত আমরা যে নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি দেখছি, আসলে বাংলাদেশ 54 বছর পরে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল এমন একটা সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনে মানুষ উৎফুল্লভাবে হাসি খুশির মাধ্যমে ভোট দিতে পারবে। যেটা মানুষ 54 বছর ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা কিন্তু কোনো সময় এটা কার্যকর হয় নাই। তো এবার একটা আশা ছিল মানুষের, কিন্তু বিভিন্ন রকমের যে ভাই বললে একটা, যেমন এই নদীতে অস্ত্র ঝনঝনানি, আবার কিছু অস্ত্র ওই সময় 5 আগস্টের পরে গুম হয়ে যাওয়ার পরে এখনো উদ্ধার হয়নি। আমরা প্রশাসনের মাধ্যমে আমরা বলছি, আমরা কিছুদিন আগে এসপি মহোদয়ের সাথে আমাদের সাথে বৈঠক আছে, বৈঠকে আমরা বলছি যে আপনি এই বিষয়টা ভালোভাবে দেখেন। উনি কথা দিয়েছে যে আমরা ঠিক আছে নির্বাচন যত সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ, উনি কথা বলেছেন। এছাড়া আপনারা ভোটারদেরকে যেমন 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোটের উপর মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, সেই ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রার্থী হিসেবে আপনারা কতটা প্রভাব ফেলতে পেরেছেন বা আদৌ সেটা মানুষকে সচেতন করতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি। মানুষের 17 বছর যেটা মানুষ করতে পারে নাই, আমরা মনে করতেছি এই 17 বছর পরে এইবার একটা ভোট হবে। আর দেখেন, সবচাইতে যেহেতু 17 বছর আওয়ামী লীগ সরকার ছিলেন, এই দলটা এখন মাঠে নাই, এরা নাই, সেই হিসাবে আমরা বলতে চাচ্ছি যেটা আমাদের করার দরকার, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষকে ভোটের মাঠে আনার জন্য, ভোট দেওয়ার জন্য উৎফুল্ল করতেছি এবং উৎসাহ দিচ্ছি। তা আমি আশা করি ইনশাল্লাহ মানুষ আসবে, এবার
ভোট দিতে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এবার যেহেতু 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, এবার তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবেন, কারণ এই বছর যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এবং সেই নির্বাচনে সাধারণ মানুষ নির্ধারণ করবেন আগামীর নেতৃত্বে কারা থাকবেন। আমি একটু যেতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন। জনাব আফজাল হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি দুজন প্রার্থীর বক্তব্য শুনলেন, তারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কুষ্টিয়ায় কেমন দেখছেন? কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আপনার রয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমি খোকসা কুমারখালীবাসী সহ দেশবাসীকে মোবারকবাদ জানাই, সেই সাথে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমরা বিগত 17 বছর পরে নির্বাচনের মাঠে এসেছি। বিগত দিনেও যে নির্বাচন হয়েছে, মানুষ নির্বিঘ্নে মাঠে আসতে পারেনি। এখনো মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, কিন্তু যেটা শঙ্কা থেকে যায় যে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা। আমার আরো দুজন প্রার্থী বলেছেন কুষ্টিয়া সদর থানা লুট হয়েছে, তার অনেকগুলো অস্ত্র বাইরে আছে। পদ্মাতে 2 জন পুলিশ নিহত হয়েছে সন্ত্রাসীদের হাতে, তাদের কোনো কার্যকর ব্যবস্থা প্রশাসন এ পর্যন্ত নিতে পারে নাই। যার কারণে যারা সন্ত্রাসী তারা এই এলাকাটাকে তাদের অভয়ারণ্য মনে করতেছে। আমি মনে করি প্রশাসন যদি আন্তরিক হয় এবং অস্ত্র উদ্ধার যদি হয়, তো ইনশাল্লাহ আমরা আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে। এবং নির্বাচন নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা সেটা করব। কিন্তু প্রশাসনের আন্তরিকতা যদি না থাকে তাহলে এই নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। আমরা বলবো নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই আগামী নির্বাচন উৎসবমুখর হবে এবং সেটা নিরপেক্ষ হবে বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যে সেটা লক্ষ্য করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা বলছিলেন আফজাল হোসেন, তিনি বলছেন যে তারা রাজনৈতিক নেতা হিসাবে বা প্রার্থী হিসাবে তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে নির্বাচনমুখী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছেন, এবং তিনি প্রত্যাশা করছেন যে আগামী নির্বাচন যদি প্রশাসন এবং কমিশনের পক্ষ থেকে সহায়তা সহযোগিতা পান তাহলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। আমরাও সেই প্রত্যাশাই রাখি। আমি একটু যেতে চাই এখানে বিএনপির প্রতিনিধি হয়ে যিনি আমার সাথে যুক্ত হয়েছেন, জনাব শামীউল হাসান। জনাব শামীউল হাসান, আপনার দলের যারা মনোনীত প্রার্থী ছিলেন তাদেরকে আমরা আজকে যুক্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেননি। তো আমরা আপনাকে আজকে বিএনপির পক্ষ থেকে এই প্রতিনিধি হিসেবে আমরা আপনার কাছে জানতে চাই, আপনার 3 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা বললেন নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানালেন। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন? অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনাদের কোনো শঙ্কা রয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে এবং কুষ্টিয়ার গণমানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা, দেশ টিভিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে যে বিষয়টি আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমি এখন পর্যন্ত দেখি না যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে, কারণ ইতিমধ্যে এই কুষ্টিয়ার 4টি আসনে ব্যাপক প্রচারণা চলছে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনে যেহেতু অতীতে 17টি বছর এদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই, তা আমার মনে হয় এবার তারা উন্মুখ হয়ে আছে যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এবং সেই নির্বাচনে বাংলাদেশের আপামর জনগণ সেখানে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। তা আমার কাছে এখন পর্যন্ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আগামী 12ই ফেব্রুয়ারির যে অনুষ্ঠিতব্য নির্বাচন, সেই নির্বাচনটি অবশ্যই একটি শঙ্কামুক্ত নির্বাচন হবে, একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং এখানে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপির যিনি প্রতিনিধি রয়েছেন শামীউল হাসান, তিনি বলছিলেন যে এখানকার মানুষ আসলে নির্বাচনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরাও সেই প্রত্যাশাই রাখছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা অংশগ্রহণ করবেন এবং আগামী নেতৃত্ব বেছে নেবেন। তো আমরা প্রার্থীদের আলোচনা শুনলাম, আমরা একটু যেতে চাই এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের কাছে। আসলে যেহেতু আমাদের এই আয়োজন ভোটারদেরকে নিয়ে, তাই ভোটাররাই এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রশ্ন করবেন এবং প্রার্থীরা সেই উত্তর দিবেন। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদের সবাইকে স্বাগত আমাদের দেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। আপনাদের প্রার্থীরা এখানে রয়েছেন বিএনপির একজন প্রতিনিধি। আপনাদের আগামী নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কুষ্টিয়ার কোনো উন্নয়ন নিয়ে কোনো চাওয়া থাকলে করতে পারবেন, যে কেউ আমাদের আজকের এখানে প্রশ্নে অংশগ্রহণ করতে পারবেন। যারা একটু কথা বলতে চান তারা আমাকে একটু জানালে, হাত উঁচালে আমি আপনাদের প্রশ্ন নিতে পারবো। আমি একটু শুরু করতে চাই, আপনি পিছন থেকে প্রথমেই প্রশ্ন করতে চেয়েছেন, যদি কোনো প্রশ্ন থাকে বলেন, অথবা নির্বাচন নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটিও জানাতে পারেন। আমার প্রশ্ন, আমি আফজাল আঙ্কেলের কাছে জানতে চাই যে আলফাও নামক একটি এতিমখানা থেকে আপনি ওইখানে সংগৃহীত চাঁদার অর্থ
এটা দিয়ে নাকি সংসার চালান, এটা কি মানে সত্য কিনা? অসংখ্য ধন্যবাদ। তিনি জামায়াতের প্রার্থীর দিকে একটি প্রশ্ন ছুড়েছেন যে একটি না, প্রশ্নের উত্তর আমরা নিব একটু পরে, যে একটি এতিমখানার টাকা দিয়ে আপনার সংসার চলে, সেই সত্য কিনা। আমরা একটু আসছি, আমরা একটু যেতে চাই, একজন প্রবীণ ভোটার রয়েছেন আপনার কাছে। নির্বাচন নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে কিনা? ভোটার হিসাবে আপনার প্রার্থীরা আছেন, কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমরা তো আমার বুঝছেন, আমরা তো ধরেন তার ভালোবাসি বলে তার সাথে আমরা থাকি, বুঝছেন। সে হলে ধরেন সব জায়গায় 2 টাকা হলেও দেয়, মানে সে খুব ভালো মানুষ, হ্যাঁ, সেই জন্যই তার বুঝতে সাথে পেরেছি। আছে। আপনি যারা আসলে প্রশ্ন করেননি, তিনি বলছেন যে যারা প্রার্থী রয়েছেন তারা সাধারণ মানুষের পাশে সবসময় থাকেন, ভবিষ্যতে থাকবেন। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে যেহেতু ভোট খুব কাছাকাছি চলে আসছে, এখানে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনার প্রার্থীরা আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো চাওয়া থাকে তাদের কাছে, সেটিও বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করছি কুষ্টিয়া 4 আসনে নিরাপত্তার কোনো মানে বিঘ্ন ঘটবে না, এবং কুষ্টিয়াতে যারা রাজনীতি ব্যক্তিত্ব আছেন তারা কুষ্টিয়ার পরিস্থিতি সম্পর্কে সবই অবগত। তাদের কাছে কোনো চাওয়া আছে কিনা? হ্যাঁ। উন্নয়ন নিয়ে সমস্যা নিয়ে, মাদক সমস্যা আছে? আসলে আমি চাই যে যারা প্রতিনিধিত্ব করছে এই মানে এইবার আপনার নির্বাচনে, অন্তত তাদেরকে যদি প্রার্থীরা চেনে, ভোটাররা চিনে, তাহলে ভোটারদেরকেও তারা চিনবে। বুঝতে পেরেছি। আর আমার কথা হচ্ছে যে আপনার যারাই নির্বাচিত হোক, অবশ্যই সবাই মিলে যেন উন্নয়নের কাজটা করে। অসংখ্য ধন্যবাদ। যারাই নির্বাচিত হন সবাই মিলে যাতে এই কুষ্টিয়াকে একটি আধুনিক শহরে পরিণত করতে পারেন, আধুনিক জেলা হিসেবে পরিণত করতে পারেন, সেই প্রত্যাশা করেছে। একটু আপনার কাছে জানতে চাই, আপনার সম্মানিত যারা প্রার্থী রয়েছেন তারা আছেন এখানে, আপনাদের কুষ্টিয়ায় অনেক ধরনের সমস্যার কথা আমরা জেনেছি, তা আপনারা ভোটার হিসাবে প্রার্থীদের কাছে কোনো চাওয়া আছে কিনা, বা কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি করতে পারেন। আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই, আমরা ওদের আগ্রহে আছি, এবার ভোট দিব। কিন্তু এবার আমরা চাচ্ছি যিনি নির্বাচিত হয়ে সংসদে যাবেন তাদের কাছে আমি আশা রাখবো সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত এবং মাদক মুক্ত যেন আমাদের একটা সুন্দর দেশ আমাদের উপহার দেন। অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে সন্ত্রাস এবং মাদক মুক্ত একটি সমাজ উপহার চেয়েছেন আপনাদের কাছে, আপনারা যারা নির্বাচিত হবেন। আপনি হাত তুলেছেন, যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন, সরাসরি প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্ন আনোয়ার আঙ্কেলের প্রতি। দূর থেকে আমরা আপনার উন্নয়নমূলক অনেক কাজের কথা শুনেছি, কিন্তু আমরা কেউ আপনার ব্যক্তি পরিচয় সম্পর্কে ভালোভাবে অবগত নই। আমরা সবাই আপনার ব্যক্তি পরিচয় সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তিনি ইসলামী আন্দোলনের প্রার্থীর কাছে প্রশ্ন করেছেন যে তাকে আপনার অনেক ভালো কাজের প্রশংসা বা ভালো কাজ সম্পর্কে তারা জানেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তারা জানেন না, যদি কিছু বলবেন। এখানে কেউ বলতে চান? হ্যাঁ, দ্রুত একটু। আমি আলহাজ আনোয়ার খান সাহেবকে বলতে চাই, আপনি এমপি হলে কি করবেন খোকসা কুমারখালীর জন্য? অসংখ্য ধন্যবাদ। এমপি হলে আপনি কি করবেন সেই প্রশ্ন কিন্তু ছুড়েছেন, আপনি কিছু বলতে চান? একটু যদি দাঁড়িয়ে বলেন। আমি সম্মানিত আমাদের যে এমপি প্রার্থী, আমাদের বিএনপি মনোনীত বিএনপির জন্য একজন ভাই এসছেন, এবং সেই সাথে আমি প্রত্যেকটা এমপি মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে ভোটার হিসেবে আপনারা যারা নির্বাচন ইস্তেহার দিয়েছেন, এই ইস্তেহারের পরিপূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত না, আপনাদের আসলে সুচিন্তিত মতামত এবং বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি কতটুকু, কেমন কি হবে? অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দেখি যে নির্বাচনের আগে এরকম অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন এখানে যারা প্রার্থী হন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, নির্বাচিত হয়ে গেলে তারপর হয়তো সেই প্রতিশ্রুতিগুলোর রূপ বদলে যায়। সেই প্রশ্নটাই কিন্তু করলেন এখানকার একজন সাধারণ ভোটার। তারা জানতে চেয়েছেন যে আগামী নির্বাচনে যদি তারা নির্বাচিত হয়ে আসেন, যে ইস্তেহার ঘোষণা করেছেন তার বাস্তবায়নে আসলেই তারা কি করবেন, নাকি নির্বাচনে জিতে যাওয়ার পর এই সব প্রতিশ্রুতির কথা ভুলে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি কুষ্টিয়ার লালন শাহর মাজার প্রাঙ্গণে। সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশ টেলিভিশনের বিষয় আয়োজন আপনার ব্যালট। আজ আমরা রয়েছি কুষ্টিয়ায়। বিরতির আগে আমরা শুনছিলাম এখানকার সাধারণ মানুষের প্রত্যাশার কথা, একই সঙ্গে তারা বেশ কিছু প্রশ্ন ছুড়েছেন এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে। আমি একটু উত্তর নিতে চাই। এখন আমি যেতে চাই প্রথমেই আমার বাঁ পাশে যিনি রয়েছেন জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল হোসেন। জনাব আব্দুল হোসেন, আপনার কাছে জানতে চাই, একটি প্রশ্ন এসেছে সুনির্দিষ্টভাবে কোনো একটি এতিমখানার অর্থ দিয়ে আপনার সংসার চলে, এই উত্তরে কি বলবেন? একই সঙ্গে আপনার কাছে জানতে চাই আগামী নির্বাচনে আপনারা আসলে কেন মানুষ আপনাদেরকে ভোট দিবে, আপনারা কুষ্টিয়ার বা আপনার নির্বাচনী এলাকার কোন সমস্যাটিকে প্রাধান্য দিয়ে আসলে অগ্রাধিকার দিবেন আগামী নির্বাচনে বিজয়ী হলে? আলহামদুলিল্লাহ, প্রশ্নকারী যে প্রশ্নটা করেছেন কোন অ্যাঙ্গেলে করেছেন এটা আমি বুঝতে পারতেছি না। বাংলাদেশ জামাতে ইসলামী পরিচালিত
কিছু সংগঠন আছে, তার মধ্যে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা একটি সংগঠন। আমাদের সেই সংগঠনের কয়েকটা প্রকল্প আছে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার। তার মধ্যে আলফালা এতিমখানা কুমারখালীতে একটি, দাতব্য চিকিৎসালয় আছে, আমাদের শিক্ষা প্রকল্প আছে। এগুলো পরিচালিত হয় আলফালা এতিমখানার দ্বারা, আলফালা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দ্বারা। ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হচ্ছে আমাদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। এটা আমরা পরিপূর্ণভাবে সেই কমিটি দ্বারা, ভিন্ন কমিটি দ্বারা পরিচালিত হয়। সেখানে 2 জন শিক্ষক এবং 1 জন বাবুর্চি আছে, তারা বেতনভুক্ত, এর বাইরে কেউ বেতনভুক্ত না। উনি কোথায় পেলেন যে আমার সংসার চলে, এটা আমার কাছে বোধগম্য নয়। কেন মানুষ আপনাদের বলি, এটা আমি মনে করি আমার নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটানোর একটা প্রয়াস ছাড়া আর কিছু নয়। পরিষ্কার। কেন মানুষ আপনাদেরকে ভোট দিবে? আপনারা আসলে নির্বাচিত হলে কুষ্টিয়ার অবহেলিত মানুষের জন্য কি কাজ করবেন সুনির্দিষ্টভাবে যদি বলেন? আমি আমার কথা থেকে আসি। আমি 1990 টু 94 ইসলামী ছাত্র শিবিরের এই কুমারখালী উপজেলার সভাপতি ছিলাম। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির মাঠে এবং এই কুমারখালীতেই, আমার অন্য কোনো জায়গায় যাওয়া হয়নি। আমি কুমারখালীতেই আছি, কুমারখালীতেই ছিলাম। বিগত 14 সনে আমি কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। সেই নির্বাচন থেকেও আমি বলতে পারি যে আমি কুমারখালীর মাটি ও মানুষের সাথে আছি। এই একটা হচ্ছে কুমারখালীর জনগণের সাথে, কুমারখালীর মাটি মানুষের সাথে আমার সম্পর্ক। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। জামাত ইসলামী এর জন্য দীর্ঘদিন যাবৎ তাদের নেতা কর্মীদেরকে আদর্শ এবং আমানতদার নেতা হিসাবে গড়ে তুলেছে। তার প্রমাণ জামাত ইসলামী তার নিজস্ব সংগঠনে এবং যতগুলো সামাজিক কার্যক্রম পরিচালিত করে তার প্রত্যেকটাই এই আমানতদারিত্বের স্বাক্ষর রেখেছে। বিগত দিনে আমাদের 2 জন মন্ত্রী ছিল, তারা বাংলাদেশের ইতিহাসে প্রমাণ করেছে যে কোনো দুর্নীতিবাদে কোনো মন্ত্রণালয় চলতে পারে। আমি নিজেও উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, আমাদের মৌলানা শামসুদ্দিন সাহেব ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আমাদের আরো ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, কয়েক ডজন আমাদের ইউনিয়নের সদস্য মেম্বার ছিলেন। কোনো ব্যক্তি কখনোই আমাদের কোনো নেতাদের কোনো দুর্নীতি ইনশাল্লাহ ধরতে পারি নাই। আমরা একটা দুর্নীতি মুক্ত, আপনাদের দুর্নীতি ধরতে পারেনি, কিন্তু আপনারা তো সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে পারেন। আমি সেই কথাটা আসতে দেন। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে কোনো দুর্নীতিবাজ দিয়ে এই সমাজ গড়া সম্ভব নয়। আগে দুর্নীতি মুক্ত ব্যক্তি তৈরি করতে হবে। জামাতে ইসলামী দুর্নীতি মুক্ত ব্যক্তি তৈরি করে তাদের দিয়ে একটা দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তিনি বলছিলেন যে আসলে দুর্নীতি আমাদের দেশের আসলে মূল সমস্যা। আমাদের দেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ, আমাদের অসংখ্য প্রাকৃতিক সম্পদের পাশাপাশি মানব সম্পদ রয়েছে। এগুলো যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি একটি সমৃদ্ধশালী দেশ গঠন করা সম্ভব। একটু যেতে চাই আপনার পাশে যিনি বিএনপির প্রতিনিধি আছেন শামীউল হাসান। জনাব শামীউল হাসান, আপনার কাছে জানতে একটু মাইক্রোফোনটা দিয়ে শামীউল হাসান কাছে দেন। আপনার কাছে জানতে চাই, আপনার দল দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে, কিন্তু তারপরও আমরা দেখছি যে অসংখ্য সমস্যা কিন্তু রয়েই গেছে। একই সঙ্গে দুর্নীতি নিয়ে কথা উঠেছে। আমরা যতটুকু জানি আপনার দল ক্ষমতা থাকা অবস্থায় সারা বিশ্বে বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে আগামী দিনে কেন মানুষ আপনাদের উপর আবারও ভরসা করবে? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত জনতা এবং দেশ টিভি। আসলে দেখেন, বিএনপি একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক দল। কারণ এই দল আপনি যদি ধরেন 1975 সালের 25শে জানুয়ারি যে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল সকল পার্টি নিষিদ্ধ করে, তার পরবর্তী সময়ে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে কিন্তু বহুদলীয় গণতন্ত্র স্ট্যাবলিশড হয়েছে। আবার যদি আসেন আপনি 1991 সালে আজকে যে সংসদীয় সরকার ব্যবস্থা, এটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। তো বিএনপি সবসময় গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের সপক্ষে কথা বলে এবং স্বৈরাচারিতার বিরুদ্ধে সংগ্রাম করে। আপনারা দেখেছেন বিগত 16-17টি বছর দেশে যে অরাজকতা কায়েম করা হয়েছিল, মানুষের সেই সংগ্রামের ইতিহাস আমরা জানি, সাধারণ মানুষও জানেন এবং আমরা সেটা স্বীকারও করেন, কেউ অস্বীকার করেন না। কিন্তু আমরা জানতে চাই যে কেন আবারও মানুষ আপনাদের উপর ভরসা রাখবে, যদি সুনির্দিষ্ট আপনাদের কোনো পরিকল্পনা থাকে, বিশেষ করে আপনার কুষ্টিয়া নিয়ে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই আমাদের কুষ্টিয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। দেখেন, আমরা যেখানে বসে আছি এটা লালন শাহের মাজার, আর কুষ্টিয়া আপনি জানেন যে কুষ্টিয়ায় অসংখ্য কবি সাহিত্যিকের জন্ম হয়েছে। এখানে আমরা চাই, যেটা শুধুমাত্র আমরা মৌখিকভাবে বলি যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, এটাকে আমরা বাস্তব ইমপ্লিমেন্টেশন করতে চাই। আর কুষ্টিয়াতে দেখেন আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় একটা প্রয়োজন। সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের একটা ডিমান্ড রয়েছে। আমরা ক্ষমতায় গেলে আমরা অবশ্যই
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কুষ্টিয়াতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতি নির্মূলে আপনাদের সুনির্দিষ্ট হ্যাঁ, পদক্ষেপ যদি অবশ্যই বলেন। দুর্নীতিও তো আপনার আমার একটি দেশের উন্নয়নের পথে এবং উপরের দিকে যাওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। অবশ্যই আমরা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করি যে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা বিএনপি কায়েম করতে সক্ষম হবে এবং সেটা জনগণকে সাথে নিয়ে, এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের একদম জিরো টলারেন্স রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন তাদের হাত ধরেই বিশেষ করে 24 পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আসলে দুর্নীতি মূলোৎপাটনের কোনো বিকল্প নেই। আমি একটু যেতে চাই আমার ডান পাশে যিনি গণফোরামের সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ যেহেতু একটি কৃষি নির্ভর দেশ, বিশেষ করে কুষ্টিয়া এই অঞ্চলে কৃষি নির্ভর একটি জেলা, তো এই কৃষি খাতের উন্নয়নের ক্ষেত্রে আপনি নির্বাচিত হলে কি করবেন? একই সঙ্গে মাদক এবং সন্ত্রাস মুক্ত কুষ্টিয়া গড়ার ক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে? একটু সংক্ষেপে যদি সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো বলেন। জি, সঠিক প্রশ্নই করেছেন। বাংলাদেশের 80% লোক কৃষি সাথে নির্ভরশীল এবং কৃষিভিত্তিক বাংলাদেশ। এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল আর ডেভেলপমেন্ট বাংলাদেশ করতে হলে অবশ্যই আমাদের কুমারখালী সিটের, যেহেতু আমি এমপি পদপ্রার্থী, কাজে আমি এই কৃষি খাতকে যেহেতু সুন্দরভাবে গড়ে তোলা চাই। এখানে যত ইলেকট্রিক যেই ব্যবস্থা আছে, কৃষি সরঞ্জামাদি আছে, সেগুলো আমি এখানে প্রদান করতে চাই। আমার একজন ভাই বললেন কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা। আমি 14 সালে আমার বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় লেখালেখিতে আমি একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম, কারণ যেহেতু কৃষি নির্ভরশীল বাংলাদেশ এবং কৃষি বিশ্ববিদ্যালয় আমি কুমারখালীর ওই যেই মাঠটা আছে ওই নদী পার হয়ে সেখানে আমি এটা করতে চাই। এবং আমি যদি নির্বাচিত হই, বাংলাদেশের এই শহরের উন্নয়ন কিছুটা কমায় যাতে গ্রামের কৃষকদের একটা ডেভেলপ করা যায়, সেখানে বৈদ্যুতিক মানে সুবিধা দেওয়া যায় ইত্যাদি কাজ আমি মানুষের শহর কেন্দ্রিক না করে আপনার গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা। গ্রামে এখন শহরে মানুষ থাকতে পছন্দ করে এবং গ্রামে এখন শহরে পরিণত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ অনেক প্রতিশ্রুতির কথা বললেন, কৃষি বিশ্ববিদ্যালয় করতে চান, একই সঙ্গে মানুষকে শহরমুখী না করে তিনি গ্রামেই মানুষের কর্মসংস্থান তৈরি করতে চান। আমরাও চাই এই প্রতিশ্রুতিগুলো তারা যদি নির্বাচিত হয়ে আসেন হয়তো তারা সেই তাদের দেয়া কথাগুলো রাখবেন। আমি একটু যেতে চাই আপনার পাশে যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, আপনার উপরে একটি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে। আপনার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা মানুষ জানে কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে চেনে না, এই প্রশ্নের উত্তরে কি বলবেন? একই সঙ্গে আমি বলতে চাই যেহেতু কুষ্টিয়া একটি সীমান্তবর্তী জেলা, এখানে মাদক এবং অস্ত্র সন্ত্রাসের ভয়াবহতা রয়েছে, আপনারা নির্বাচিত হলে সেটি বন্ধে সুনির্দিষ্টভাবে কি পদক্ষেপ নেবেন? একই সঙ্গে তরুণদের কর্মসংস্থানের জন্য আপনাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা সংক্ষেপে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম দেশ টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা লালনের মাঝারের সামনে একটা অনুষ্ঠান করার জন্য সর্বপ্রথম ধন্যবাদ। আসলে আমার পরিচয়, আমি আলহাজ আনোয়ার খান, আমার গ্রামের বাড়ি মানিককাট। আমি খুকসাতেই বেড়ে উঠেছি। আপনারা জানেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা। 2024 সালের কুষ্টিয়া ডিস্ট্রিক্টের রেমিটেন্স যোদ্ধায় ফার্স্ট হয়েছি আমি। ডিসি মহোদয় আমাকে পুরস্কৃত করেছে। তে আমার এটাই আমার পরিচয়। আমার খুকসাতেই আমার বেড়ে ওঠা, আমি খুকসাতেই থাকি। আপনি দীর্ঘদিন আসলে বিদেশে অবস্থান করছিলেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, খুবই ভালো খবর যে সরকারিভাবে পুরস্কৃত পেয়েছেন, বিষয়টি পরিষ্কার। এরপরের প্রশ্ন আমরা যেতে চাই, মাদক সন্ত্রাস নির্মূলে আপনার কি ভূমিকা থাকবে? একই সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা বলবেন। দেখেন, মাদক দ্রব্য, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ন্যায় ইনসাফ দেশ গড়তে চাচ্ছে। এই ন্যায় ইনসাফ দেশ গড়ার ক্ষেত্রে মাদক এবং দ্রব্য সম্পূর্ণ জিরো টলার থাকবে আমাদের কাছে ইনশাআল্লাহ। আর উন্নয়নের ক্ষেত্রে আমরা আপনারা যে সাংবাদিক ভাইদের বলবো, আমার যে উন্নয়নের ধারা আমি আজ দীর্ঘদিন ধরে খুকসা কুমারখালীতে যে উন্নয়ন করতেছি এবং সামনেতে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এবং যদি কবুল করে তাহলে উন্নয়ন তো থাকবেই, আমার নিজের অর্থায়নে থাকবে এবং গভর্নমেন্টের যে টাকা আসবে ওটা দিয়ে উন্নয়ন হবে, যেটা খুকসা কুমারখালী একটা মডেল হবে। কর্মসংস্থান জানতে চাই, তরুণ প্রজন্মের জন্য, বেকারদের জন্য কর্মসংস্থানে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমি একটা পরিকল্পনা করছি, আমি কুমারখালীতে একটা জুট মিল করবো ইনশাআল্লাহ। এটা আমি এমপি হলেও করবো, না হলেও করবো।
এটা আমি যদি এমপি হই, এমপি হলেও করব, না হলেও করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এরকম নেতৃত্বই চাই যারা আসলে শুধু ক্ষমতায় গিয়েই মানুষের জন্য কাজ করবেন, শুধু তাই নয়, ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের জন্য কাজ করা যায় সেই উদাহরণ বাংলাদেশের আগামী দিনে এরা তৈরি করবে, সেই প্রত্যাশা আমরা রাখি। আমাদের সাথে এখানে যুক্ত আছেন একজন বিশেষ অতিথি, কুষ্টিয়ার একজন বিশিষ্ট ব্যক্তি জনাব রফিকুল আলম টুকু, সচেতন নাগরিক কমিটির তিনি সাবেক সভাপতি। জনাব রফিকুল আলম টুকু, একটু আপনার কাছে যেতে চাই। আপনি তো কুষ্টিয়ার সমস্যার সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছেন, আন্দোলন করছেন, মানুষের পাশে রয়েছেন। আপনি শুনলেন আপনার এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিশ্রুতির কথা, সাধারণ মানুষের প্রত্যাশারও কথা। আপনার কাছে জানতে চাই এই কুষ্টিয়ার আসলে প্রধান সমস্যাগুলো কি এবং সেগুলো সমাধানে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কি করা উচিত, যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহিম। আসলে আজকের এই অনুষ্ঠানে যারা আগামী নির্বাচনে কুষ্টিয়া 4 আসনে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা উপস্থিত হয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে একজন তাদের সাংগঠনিক সম্পাদক উনি উপস্থিত হয়েছেন। আমরা চাই যে বিশেষ করে যারা প্রতিনিধিত্ব করছেন বা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা নির্বাচিত হলে কি করবেন, না হলে কি করবেন। এখন দেখা যায় সবাই আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে হবেন তো আপনারা 5 জন বা 6 জন যারা আছেন তার ভিতরে একজন হবে, কিন্তু বাকি যারা আপনারা যে এই যে জনগণের কাছে যে কমিটমেন্ট বা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের কি ভূমিকা থাকবে এই ব্যাপারে আপনারা কথা বলেন না। আপনারা শুধু নেতা কর্মীদের নিয়ে ঘুরতেছেন, ঠিক আছে, জনগণের কাছে যাচ্ছেন, কমিটমেন্ট করতেছেন, ওয়াদা করতেছেন, কিন্তু সেই ওয়াদা যদি নির্বাচিত না হন, হবে তো একজন, যেই হোক একজন হবেন আপনাদের মধ্য থেকে, তিনি নির্বাচিত হওয়ার পরেও আপনারা তাকে সহযোগিতা করবেন কিনা এই প্রতিশ্রুতিটাও আমরা আশা করি আপনাদের কাছ থেকে আমরা চাই। তাহলে জনগণ উপকৃত হবে, কুষ্টিয়াবাসী উপকৃত হবে। পরিষ্কার, বিষয়টি পরিষ্কার। একটু জানতে চাই এই মুহূর্তে কুষ্টিয়ার আসলে বড় সমস্যা কোনটি আপনাদের কাছে? কুষ্টিয়ার বড় সমস্যা বলতে গেলে এখন আমাদের কুষ্টিয়া, যেহেতু এটা বর্ডার বেল্ট কুষ্টিয়া জেলা, এখানে মাদক এবং অবৈধ অস্ত্র এখনো রয়ে গেছে। এইগুলো নির্মূল না করতে পারলে এখানে কিন্তু জনগণের এখন যে স্বতঃস্ফূর্ত মনোভাব নির্বাচনকে কেন্দ্র করে যেটা হয়ে থাকে, আগে আমরা অতীতে যেটা দেখেছি, যেহেতু আমরা তো অনেক প্রবীণ, বহুদিন থেকে পাকিস্তান আমল থেকে নির্বাচনে আমরা ভোট দিয়ে আসতেছি, তো সেই কারণে আমরা বলতে পারি যে এই যে নির্বাচন হচ্ছে সেখানে সেই উৎসব মুখর সেই পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। এখন যারা প্রার্থী তারা হয়তো তাদের নিজস্ব নেতাকর্মী নিয়ে তারা ঘুরতেছে, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে, কিন্তু জনগণের ভিতরে কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা নাই। তো সেই কারণে আমাদের বিশেষ করে জনগণ কিন্তু ওই আইন শৃঙ্খলার উপরে তারা এখনো আস্থা রাখতে পারছে না, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পূর্বের ন্যায় তারা কিন্তু সেইভাবে তারা কোনো কাজ করতেছে না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে জনাব রফিকুল আলম টুকু তিনি যেমনটা বলছিলেন যে এখানে যারা নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হতে পারবেন না তারা নির্বাচিত ব্যক্তিকে সহযোগিতা করবেন কিনা সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি মাদক এবং সন্ত্রাসের বিষয়টিও তুলে ধরেছেন, যেখানকার বড় সমস্যা। তিনি প্রত্যাশা রাখছেন যারা নির্বাচিত হবেন তারা যেন নির্বাচিত হয়ে এই মাদক এবং সন্ত্রাস নির্মূলে অগ্রাধিকার দিয়ে কাজ করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিন সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি কুষ্টিয়ায়। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি কুষ্টিয়ার লালন শাহ মাজার প্রাঙ্গণে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, শুনছিলাম এখানকার একজন সচেতন নাগরিকের কথা। আমরা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একটু প্রার্থীদের কাছে আবারও যেতে চাই। এখানে যিনি বিএনপির প্রতিনিধি হয়ে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি যেতে চাই জনাব শামীমুল হাসান আপনার কাছে। জনাব শামীমুল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের এই প্রথম একই সাথে জাতীয় নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার দল এবং আপনাদের অবস্থান কি গণভোট নিয়ে? সাধারণ মানুষের মধ্যে কতটুকু সচেতনতা তৈরি করতে পেরেছেন? একই সঙ্গে ভোটাররা বলছেন নির্বাচনের পর নেতাদের আর খুঁজে পাওয়া যায় না, নেতাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপনে আপনারা কি ভূমিকা রাখবেন বা কিভাবে নিশ্চিত করবেন, একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে আপনারা জানেন, এবং এই ব্যাপারে বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকেরই একটা সেন্টিমেন্ট হচ্ছে গণভোটের যে হ্যাঁতে ভোট দেওয়ার দৃষ্টিভঙ্গি। এটা আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ জনগণের প্রত্যাশা যে তারা আগামী নির্বাচনে হ্যাঁকে ভোট দেবে। আর এই মানুষ নির্বাচিত হওয়ার পরে আর জনগণের কাছাকাছি থাকে না, এটা একটা কমন প্রবলেম বাংলাদেশে কম বেশি আছে। যে এটা যে একদম সম্পূর্ণভাবে যৌক্তিক বা সঠিক এটাও কিন্তু না। জনগণের পাশে একজন এমপি নির্বাচিত হয় 5 বছরের জন্য, তিনি অবশ্যই সময় দেন জনগণকে, সময় না দেওয়ার কোনো সুযোগ নেই।
হয়তো তার কাজের পরিধি বিস্তৃত হওয়ার কারণে এখন যেমন একটা একটা দূরত্ব তৈরি প্রার্থী হয়। হয়েছে, এখন ফ্রি আছেন, আপনি অবাধ্যতার কাছে যেতে পারছেন। যখন সে এমপি নির্বাচিত হয়ে যাবে তাকে পার্লামেন্টে যেতে হবে, ঢাকায় যেতে হবে, এখানে তাকে নেতাকর্মীদের সময় দিতে হবে, জনগণকে সময় দিতে হবে। যে সময়ের স্বল্পতার কারণে আমার মনে হয় এই প্রবলেমটা অ্যারাইজ করে। তবে মাঝে মধ্যে কোনো ব্যতিক্রমও আছে, কোনো অসংখ্য কোনো ধন্যবাদ প্রার্থী। আপনাকে, থ্যাংক আমরা ইউ। বুঝতে পেরেছি। একটু যেতে চাই জনাব আফজল হোসেন আপনার কাছে, গণভোট নিয়ে আপনার দলের অবস্থান কি, আপনাদের অবস্থান কি, একই সঙ্গে আগামী 5 বছরের জন্য কেন এই কুমারখালীবাসী আপনাদেরকে দায়িত্ব দিবেন, যদি 1 মিনিটে শেষ করেন। গণভোট নিয়ে বলবো, জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট। জুলাই বিপ্লব যদি না হতো তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হতো। এজন্য আমি মনে করি বাংলাদেশের সকল মানুষেরই এই গণভোটে অংশগ্রহণ করার দরকার এবং হার পক্ষে ভোট দেওয়া দরকার। পরিষ্কার। এটা আমাদের পরিষ্কার। আর একটা কথা আমরা বলতে চাই যে রফিকুল ভাইয়ের প্রশ্নের ব্যাপারে, আমরা এটা একটা বাস্তব কথা যে যখন আমরা নির্বাচিত কেউ হই, বাস্তবতার নিরিখেই তাকেও বাইরে থাকতে হয়। আর বড় ব্যাপার হচ্ছে যে যারা নির্বাচিত হন তারা এলাকায় কম থাকেন, জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়েছে ইতিপূর্বে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের দলের দৃষ্টিভঙ্গি হচ্ছে যারা নির্বাচিত হবে তা যারা এলাকায় নিয়মিত থাকবে তাদের থেকে নির্বাচন করা। সেক্ষেত্রে আমি এলাকায় ছিলাম, আমি আশা করি এবং আপনি সেই যে নিশ্চয়তা দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার আসলে ঢাকাতেও বাড়ি নাই, আমার বাইরেও কোনো কিছু নাই, অসংখ্য আমি ধন্যবাদ। আমরাও চাই কুমারখালীর যে মানুষ, আসলে- কুমারখালীতেই থাকবো। আমরাও চাই যে আপনি নির্বাচিত হলে আসলে এখানে থাকবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। একটু যেতে চাই গণফোরামের প্রার্থী যিনি রয়েছেন, গণভোট নিয়ে আপনার অবস্থান কি, একই সঙ্গে কেন মানুষ আপনাকে ভোট দিবে, 30 সেকেন্ডে যদি বলেন। জি, গণফোরাম, আমরা 54 বছর যে জরাজীর্ণ রাষ্ট্র পেয়েছিলাম সেটা নিরসনের জন্যই আমাদের এই 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই পক্ষে আমাদের ভোট দেওয়াই আমাদের উচিত এবং নতুন একটি রাষ্ট্র সমাজ গঠন করতে হবে। পরিষ্কার। পরিষ্কার। আর তারপরে বললেন কেন মানুষ আপনাদেরকে ভোট দিবে, যদি ভোট দুই দেবে, একটি কারণ আমরা 54 বছর দেখেছি এই 54 বছর যে সরকারগুলো এসেছে তারা এই দেশের মানুষের যেভাবে তারা দেশ পরিচালনা করেছে তাতে এই বাংলাদেশের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। আমার নেতা ডক্টর কামাল হোসেন, আমি গণফোরাম করি, আমরা একটা আদর্শবাদী দল, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে অবশ্যই এই দেশের আমূল পরিবর্তন আনবো এবং আমরা অবশ্যই সুন্দর একটা দেশ গঠন করব। গণভোট নিয়ে এটাই আপনাদের আমাদের অবস্থান কি, ধারণা। একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ নির্বাচিত হলে আপনাদেরকে পাওয়া যায় না, সেটা নিশ্চিত কি করবেন, সংক্ষেপে বলবেন। আলহামদুলিল্লাহ, গণভোট বিষয়ে যেহেতু 5 আগস্টের পরে জুলাই পরিবর্তে যে গণভোট, এই গণভোট মানুষ এখনো অনেকেই জানে না। আমরা উদ্বুদ্ধ করতেছি, আমরা একটা ভোটের গাড়ি নিয়ে আইছি, সেই গাড়িতে আমরা গণভোটের প্রচার হচ্ছে আমাদের। আর গণভোটে আমার মনে হয় মানুষ না ভোট দিলে মানুষের কি আগে পিছিয়ে যেটা হয়েছে সেটার পরিবর্তন আসবে, এটা আমরা উদ্বুদ্ধ করতেছি জনগণকে। আর গণভোট আমরা আশা করি মানুষ গণভোট দেবে এবার ইনশাল্লাহ। আর উন্নয়ন, আমরা একটা প্রশ্ন আছে যে এমপি হওয়ার পরে এমপিদের একটু দ্রুত শেষ করতে হবে। এলাকাতে পাওয়া যায় না। আসলে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন এই খুকসা কুমারখালী নিয়ে কাজ করতেছি, আমি জনগণের পাশে আছি। আর আমার এবার খুকসা কুমারখালীর জনগণ হবে এমপি, এমপি হবে খাদেম, প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে অসংখ্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে তারা শাসক নয়, তারা সেবক হতে চান মানুষের, এবং একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা নির্বাচিত হলে মানুষের পাশেই থাকবেন। বিশেষ করে জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছেন আমার ঢাকা বা অন্য কোথায় বাড়ি নেই, এই কুমারখালীতে আমার বাড়ি, এই কুমারখালীর মানুষের পাশেই থাকবো। আমরাও চাই নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি তারা ধরে রাখবেন। আমি একটু যেতে চাই, শেষ করতে চাই আমার সহকর্মী নাহিদ হাসান তিতাস, আপনাকে দিয়ে। আপনি তো এখানকার প্রার্থীদের প্রতিশ্রুতির কথা শুনলেন, একই সঙ্গে সাধারণ মানুষের ভাবনার কথা শুনলেন। আপনি যেহেতু এই এলাকার মানুষ, আপনার যদি কোনো প্রত্যাশা থাকে প্রার্থীদের কাছে সেটিও বলতে পারেন, কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন। জুনায়েদ, আসলে শুনলাম এতক্ষণ আমরা যেটা, যে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যারা ভোটার রয়েছে তারা কিন্তু প্রত্যাশার কথা বলছে। আসলে এই প্রাপ্তি আর প্রত্যাশার মাঝে কিন্তু আমাদের কুষ্টিয়া যে 4টি আসন রয়েছে সেটা এখন রয়েছে। এখানে আমরা জানি যে প্রার্থীরা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এই প্রতিশ্রুতি কিন্তু ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। তাই আমার এখানে আমরাও চাই যে আসলে ভোটের পরেও যে প্রতিশ্রুতি রঙিন আশ্বাস আসলে প্রার্থীরা দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে নির্বাচনের পরে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে অন্য কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।